স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতকের নাম। বিশ্বজুড়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিপুল পরিমাণে মানুষ উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ, এর কারণ, ঝুঁকিসমূহ, এর প্রতিকার। এবছর এই দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। আপনাদের সাথে আজকে এই আলোচনায় সঞ্চালক হিসেবে রয়েছি আমি ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমেই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক রুবিনা ইয়াসমিন, মেডিসিন বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর। আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক সৈয়দ গোলাম মুগনি মওলা, মেডিসিন বিশেষজ্ঞ ও অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকেও স্বাগতম আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা তাহলে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমাদের যে বিষয়টি আজকে রয়েছে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। ম্যাডাম, প্রথমেই জানতে চাবো যে উচ্চ রক্তচাপ আসলে কী জিনিস এবং কেন রক্তচাপটি পরিমাপ করা প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপ এটা একটা আমরা বলবো বরং নীরব ঘাতক। এটা আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপ এমন একটা অসুখ যে রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারি অনেকগুলি জটিলতা তৈরি হয় শরীরে। যেহেতু উচ্চ রক্তচাপ তেমন কোনো সিমটমস তৈরি করে না, কাজে এইটা পরিমাপ করে এটা ডায়াগনোসিস করতে হয়। আমরা সাধারণত জানি যে মানুষের শরীরে রক্তচাপ 120 উপরে সিস্টোলিক ব্লাড প্রেশার বলি আমরা, আর নিচেরটাকে বলি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সাধারণত 120/80 যদি থাকে এটাকে আমরা বলি অপটিমাম রক্তচাপ। এটা যখন 140 এবং উপরেরটা সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90-এর উপরে চলে যায় তখন আমরা এটাকে বলি উচ্চ রক্তচাপ। এটা পরিমাপ করা জরুরি এই কারণে যে আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করি মেইনলি অন দ্য বেসিস অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। আমরা যখন রক্তচাপ মাপতে পারবো তখনই আমরা নির্ণয় করতে পারবো যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন কি ভুগছেন না। ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপের লক্ষণ অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ থাকে না, সেহেতু যদি আমরা একদম রুটিনলি একটা ফলো আপের মধ্যে থাকি যে ব্লাড প্রেশার মেজারমেন্ট বা স্ক্রিনিং আমরা যেটাকে বলি, তাহলে সেটা আরই ডিটেকশন করা পসিবল। একদম, আপনি একদম সঠিক কথাটা বলেছেন যে সকলেরই জীবনের একটা পর্যায়ে এসে, যেহেতু এটা বড়দের রোগ, শিশুদেরও হয় কিন্তু আমরা মেনলি বলি অ্যাডাল্টদের রোগ, কাজে সবারই জীবনের একটা পর্যায়ে রক্তচাপ মেপে নির্ণয় করা উচিত যে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা। অধ্যাপক সৈয়দ গোলাম মুগনি মওলা স্যার, এবার একটু আপনার কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে যে স্যার, এখন বর্তমানে পৃথিবীতে উচ্চ রক্তচাপ আক্রান্ত মানুষের সংখ্যা কেমন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কেমন? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত সারা পৃথিবীতে প্রায় 1.7 বা 1.7 বিলিয়ন লোক এই উচ্চচাপ জনিত সমস্যায় ভুগছেন এবং আমরা একটি রুল অফ হাফ বলি যে আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে দেখা যায় তার 50% মানুষ জানেন না যে তার উচ্চ রক্তচাপ তার আছে, মাপা হয় না, জানা হয় না। আবার যারা জানেন যে আমি উচ্চ রক্তচাপ রোগী তাদের 50% নানা কারণে ঔষধ ঠিকমতো না খাওয়ার জন্য, তার জীবন পদ্ধতি ঠিক না থাকার জন্য তাদের এটা কন্ট্রোলে আসে না। হ্যাঁ, এই বিষয়গুলো আবার দেখা যায় যে 50%-এর ক্ষেত্রে নানা রকমের জটিলতা তৈরি হয়। তো এই জন্য আমরা বলি যে রুল অফ হাফ এটাকে। বাংলাদেশের কথা যদি বলি তাহলে প্রায় আমাদের মোট জনসংখ্যার বর্তমানে 24% প্রায় এই রোগে আক্রান্ত এবং তার মধ্যে দেখা যায় যে একটি উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে 60 বা 60 ঊর্ধ্ব যারা প্রবীণ আছেন। দেখা যায় যে এই টোটাল যে উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের অর্ধেকই এই 60 বছরের ঊর্ধ্বে। সুতরাং এবং অনেকেরই দেখা যায় যে ডায়াবেটিস রোগটার সাথে এর সম্পৃক্ততা বেশ বেশি। সুতরাং আমরা বলবো যে যারা 40-এর উপরে যাদের বয়স যাচ্ছে, বিশেষ করে 50-এর উপরে গেলেই আপনি একটু নিয়মিত আপনার রক্তচাপটি মাঝে মাঝে মাপুন, সতর্ক হন এবং জীবন পদ্ধতি পরিবর্তন করে, বিশেষ করে যারা অন্যান্য যেমন কিডনি রোগ, ডায়াবেটিস রোগ, এইসব রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও বেশি প্রযোজ্য, যেন রক্তচাপটি ঠিকমতো সঠিকভাবে মেপে যেন তারা সঠিক সিদ্ধান্ত নেন।
কারণ স্যার প্রাথমিকভাবে যদি আমরা আসলে ডিটেকশন করতে পারি তাহলে মেডিকেশন এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন প্রিভেন্ট করা পসিবল। অবশ্যই অন্য জীবনের যে কোনো সমস্যার মতোই যদি আপনি দ্রুত সমস্যাটি নির্ণয় করে তার সমাধানে আপনি এগিয়ে আসেন তাহলে অবশ্যই সমস্যাটি অনেক লঘু করে ফেলা যায়। উচ্চ রক্তচাপের ম্যাডাম যে ঝুঁকিগুলো থাকে আর কি সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে কারা বেশি ঝুঁকিতে আছেন উচ্চ রক্তচাপ রোগটিতে আক্রান্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, কিন্তু আমরা বলি কিছু রিস্ক ফ্যাক্টর, যেটা হচ্ছে ঝুঁকি, যে কারা ঝুঁকিতে থাকে, যাদের উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা থাকতে পারে। যেমন তাদের ভিতরে 1 নম্বর হচ্ছে, একটু আগে প্রফেসর গোলাম মুগনি মওলা উনি বলেছেন যে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, কাজে বয়স যখন বাড়তে থাকে রক্তচাপের ঝুঁকি তত বাড়তে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের ওবিসিটি, যারা মোটা, যারা একটু ওবিস বেশি, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। 3 নাম্বার হচ্ছে জীবনযাপন পদ্ধতি। আমরা সবসময় বলি যে জীবনযাপন, হেলদি জীবনযাপন পদ্ধতি যদি না হয় এদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তাহলে সেগুলি কি? যেমন হচ্ছে যারা সিগারেট খায়, ধূমপান যারা করে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। কোনো তামাক জাতীয় পণ্য যারা খায় তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করে, পরিশ্রম কম করে, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। যারা হচ্ছে ফল এবং সবজি, আমরা বলি হচ্ছে ডায়েটারি মডিফিকেশান, ফল এবং সবজি যারা কম খায় তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। লবণ, খাবারের সাথে লবণ যারা বেশি খায় তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। এছাড়া কিছু অসুখ আছে যেসব অসুখে এই উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে, যেমন লম্বা সময় ধরে কোনো কারণে ব্যথার ওষুধ খেলে, স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। কারো যদি বাবা মা কিংবা দাদা দাদি, নানা নানির যদি উচ্চ রক্তচাপ থাকে, দেখা যায় সেই তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। মোটামুটি এছাড়াও আরও কিছু কারণ আছে, যেগুলি হচ্ছে কারো কিডনির সমস্যা থাকলে, জন্মগত কিডনির ত্রুটি থাকলে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। মোটামুটি কমনলি যদি আমরা বলি তাহলে এই যে কটা ফ্যাক্টর আমি উল্লেখ করলাম, এগুলি উল্লেখযোগ্য কারণ। এরকম যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে বাবা মা দুজনেরই হয়তো উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এই জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিছুটা হলেও কিন্তু উচ্চ রক্তচাপটা প্রতিরোধ বা ডিলে করা সম্ভব। অবশ্যই যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে উচ্চ রক্তচাপে, তাদের একদম অল্প বয়স থেকে যদি হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করে তাহলে উচ্চ রক্তচাপের হয়তো অনেক ডিলে করা যায়, প্রিভেনশন করা সম্ভব। দর্শক, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, বয়সের সাথে উচ্চ রক্তচাপের একটা সম্পর্ক আছে, যত বয়স বাড়ছে তত ঝুঁকিতে বাড়ছে। তো অধ্যাপক সৈয়দ গোলাম মুগনি মওলা স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই প্রবীণদের মাঝে যে উচ্চ রক্তচাপ আক্রান্তের সংখ্যা বেশি, যেটা উনি বলেছেন 50 বা 60-এর উপরে বেড়ে যাচ্ছে, এটার পেছনের কারণটা কি? ধন্যবাদ। আসলে মূল যেটা বিষয় যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে দেহ আসলে একটি মেশিনের মতো, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো আস্তে আস্তে, বিশেষ করে আমাদের যে রক্তনালী, সেখানে ইলাস্টিন এবং কোলাজেন দুটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে কোলাজেন পরিমাণ বয়সের সাথে সাথে বেড়ে যায় এবং ইলাস্টিসিটি বা অর্থাৎ রক্ত প্রবাহের সময় আপনার যে রক্তনালীটা কতটুকু প্রসারিত হতে পারে এটার যে ক্ষমতা, সেই ক্ষমতাটি কমে যায় এই ইলাস্টিন এটার অভাবের কারণে। বয়সের সাথে সাথে এটা কমে যায়। তো স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তো যখন এই প্রবাহ বেড়ে যায় যে কোনো কারণেই হোক, তখন আমাদের বয়সকালে অর্থাৎ বয়স বৃদ্ধির কারণে সেই ইলাস্টিসিটিটা কমে যাওয়ার কারণে রক্তনালীগুলো আগের মতো প্রসারিত হতে পারে না, যার ফলে এর ভিতরের প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি পেরিফেরাল রেজিস্ট্যান্স ডাক্তারি ভাষায়, বা ইন্টারনাল যে প্রেশার সেটা বেড়ে যায়। এটাই একটা অন্যতম মূল কারণ। এর পাশাপাশি দেখা যায় যে বয়সকালে অন্যান্য যেটা প্রফেসর রুমিনা ম্যাডামও বলছিলেন যে অন্যান্য রোগ যেমন কিডনি রোগ, ডায়াবেটিস রোগ, এই জিনিসগুলোর প্রাদুর্ভাবও বয়সের সাথে সাথে বাড়ে, এরকম কিছু আছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড ভেসেলস কমে যাওয়ার কারণে আমার পেরিফেরাল রেজিস্ট্যান্স বা এই রক্তনালীর ভিতরের প্রেশারটা বেড়ে যায়। উচ্চ রক্তচাপ প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং নিয়ন্ত্রণে রাখার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপকার রয়েছে। প্রথম দিকে যদি আমরা শনাক্ত করে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে অনেকগুলো কমপ্লিকেশন এড়ানো যায়। ম্যাডামের কাছে আমার প্রশ্ন থাকবে, যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না হয় তাহলে উচ্চ রক্তচাপ আক্রান্ত মানুষের পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন এবং আমি মনে করি আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন সবার এই জিনিসটা জানা দরকার
যে উচ্চ রক্তচাপকে যদি আমরা পরিমাপ করে রোগ নির্ণয় না করি এবং চিকিৎসার মাধ্যমে যদি নিয়ন্ত্রণে না রাখি তাহলে আমাদের কি কি জটিলতা হতে পারে। উচ্চ রক্তচাপ এমন একটা অসুখ, আমি শুরুতেই বলেছিলাম, নীরব ঘাতক। তাহলে শরীরের অনেকগুলি জায়গা আছে যেখানে থাবা দেয়। আমি রাদার এই শব্দটাই বলতে চাই যে থাবা দেয়। আমরা এগুলিকে বলি হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ। মানে কি কি অর্গানে সমস্যা হতে পারে, আমরা একদম ব্রেন থেকে শুরু করতে পারি। মানুষের যদি হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে তাহলে কি কি হয়, একটা স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে। এবং আমরা জানি, আমরা যদি দেখি যে আমাদের অ্যাডাল্ট পপুলেশন কিসে মারা যায়, একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্ট্রোক হয়। এছাড়া টিআইএ নামে আর একটা অসুখ আছে যেখানে ব্রেনের রক্ত চলাচলে কম করে ব্রেনের যে কোনো ক্ষতি করতে পারে। এরপরে কি সমস্যা করে, হার্টে বড় ধরনের সমস্যা করে আনকন্ট্রোল হাইপারটেনশন। হার্ট ফেলিয়ার হয়, হার্ট অ্যাটাক হয় যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন বলি। ইভেন ইস্কিমিক হার্ট ডিজিজও হয় ডিউ টু হাইপারটেনশন। তৃতীয় কি সমস্যা হয় সবচেয়ে বেশি, এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কিডনির অসুখ। তাহলে হাইপারটেনশন যদি আনকন্ট্রোল থাকে এদের আলটিমেটলি কি হয়, ক্রনিক রেনাল ফেলিয়ার হয়, যেটার জন্য আমরা সবাই জানি যে মানুষের কিডনির যে রোগের জন্য ডায়ালাইসিস নিতে হয় পর্যন্ত। প্রেশার যদি আনকন্ট্রোল থাকে ক্রনিক কিডনি ডিজিজ হয়। এছাড়া কি কি হয়, আরও কিছু সমস্যা হয়, যেমন রক্তনালীতে কিছু প্রবলেম হয়, আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এছাড়া চোখে সমস্যা হয়, চোখে সমস্যা হয়ে দেখা যায় যে মানুষের অন্ধও হয়ে যায় যদি হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে। এছাড়া রক্তনালীতে কিছু সমস্যা হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস করে। এইগুলি হচ্ছে হাইপারটেনশনের সবচেয়ে বড় সমস্যা। এবং আরেকটা মারাত্মক রকমের সমস্যা করে যেটাকে আমরা বলি রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম, মানে শরীরের ভিতরে একটা বড় রক্তনালী থাকে, ওই রক্তনালীতে দেখা যায় বড় ধরনের সমস্যা হয়ে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় হাইপারটেনশন যদি কন্ট্রোল না থাকে। এই জন্য আমি আজকে এটাই বলতে চাই যে হাইপারটেনশন মেজারমেন্টের গুরুত্ব কি। আমরা যদি মেজার করতে পারি তাহলে আমরা এই জটিলতাগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারবো হাইপারটেনশন কন্ট্রোল করার মাধ্যমে। উচ্চ রক্তচাপ মাপার কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে। কিভাবে সাধারণ মানুষ আসলে বুঝতে পারবে যে সে উচ্চ রক্তচাপে আক্রান্ত, কোনো লক্ষণ আছে কিনা? অধ্যাপক সৈয়দ গোলামুদ্দিন মোল্লা স্যারের কাছে জানতে চাবো যে সঠিক পদ্ধতিতে কিভাবে রক্তচাপ মেপে উচ্চ রক্তচাপ আছে কিনা এই রোগটি নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই ব্যাপারে আসলে আমাদের সাধারণ জনগণের অনেক ভুলভ্রান্তি আছে। তো আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি কখন ব্লাড প্রেশার বা এই রক্তচাপ বেড়ে গেছে কিনা আমি কখন মাপবো। এক হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো সিমটম বা লক্ষণ থাকে না। যেমন আমার পেট জ্বালাপোড়া করলে আমরা মনে করি যে গ্যাস্ট্রিক হয়েছে, বা আমার পড়ে গেলে আমার হাত ব্যথা হয়। কিন্তু দেখা যায় যে এই উচ্চ রক্তচাপের জন্য আমাদের তেমন কোনো সিমটম অনেক সময় হয় না। তারপরেও আবার কারো কারো মাথা ব্যথা করে, মাথায় খারাপ লাগে, ঘাড় ব্যথা করে, তারপর সব মিলিয়ে দেখা যায় যে শরীরটা কেমন ভালো লাগছে না। তারপর অনেকের বুকের কাছে অস্বস্তি হয়, বুকে একটু চাপ চাপ অনুভব হতে পারে। আর বেশিরভাগ যদি উচ্চ রক্তচাপ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক অস্থির হয়ে অজ্ঞানও হয়ে যেতে পারি। তবে এসব ক্ষেত্রে যেটাকে একটু আগে প্রফেসর রুবিনা আপা বলছিলেন যে স্ট্রোক বা অবশ হয়ে যাওয়া, ব্রেইন এফেক্ট হওয়া, সেই ধরনের অতিরিক্ত উচ্চ রক্তচাপে হয়। তো এই ধরনের মূল কথা যে আপনি যদি আপনার ঘাড়ের কাছে খারাপ লাগে, মাথা ব্যথা অতিরিক্ত হয়, বুকের কাছে অস্বস্তি লাগে, আপনার বয়স যদি 40-এর উপরে হয়, যদিও আজকাল 40-এর নিচেও কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক ছেলেমেয়ের উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন। তবে সাধারণভাবে বলা যায় যে এগুলো উচ্চ রক্তচাপের লক্ষণ। এগুলো দেখা দিলে আপনি তো প্রেশার মাপবেনই। এর পাশাপাশিও আমরা আগেও বলেছি যারা 50-এর উপরে তারা অন্তত মাসে একবার, না হলে নিদেন পক্ষে 3 মাসে একবার আপনার রক্তচাপটি একটু মেপে দেখুন যে কেমন আছে রক্তচাপটি। কারণ বুঝতে হবে যে উচ্চ রক্তচাপ মাপা ছাড়া অন্য কোনোভাবে কিন্তু বোঝা যায় না। যেমন আমাদের অনেক রোগীরা এসে বলেন যে আমার প্রেশার হাই হলে আমরা বুঝতে পারি আমার মাথায় খারাপ লাগে, কিন্তু সবসময় যেটা বোঝা যাবে তা কিন্তু নয়। সুতরাং উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে আপনাকে আপনার রক্তচাপটি মাপতে হবে। এখন এই মাপার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। প্রথমত, আপনি অস্থির অবস্থায়, আপনি হঠাৎ করে আপনি কোনো এক অফিস থেকে বা আপনি কোনো একটা কাজ করে একটু ক্লান্ত আছেন, ওই অবস্থায় আপনি চট করে প্রেশার মাপবেন না, ব্লাড প্রেশার মাপবেন না। আবার অনেক সময় আছে যে একজন রোগী অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ খারাপ লেগেছে, মাথা ঘুরে পড়ে গেছেন, সাথে সাথে তখন
প্রেশার মেপে বলা হয় যে প্রেশার বেশি। এইসব সময় কিন্তু প্রেশার এমনিতেও কিছু বাড়তে পারে। আপনি যে কোনো পরিশ্রমে আমাদের প্রেশার কিছুটা বেড়ে যায়। সুতরাং ব্লাড প্রেশার মাপার আগে বা রক্তচাপ মাপার আগে যেটা জরুরি সেটা হচ্ছে, আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বলা হয় আধা ঘন্টার কথা, অন্তত 10 থেকে 15 মিনিট আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন, বসে বা শুয়ে, এবং সম্পূর্ণ শান্ত অবস্থায় আপনার রক্তচাপটি মাপুন। এই রক্তচাপ মাপার আগে আধা ঘন্টা বা অন্তত 15 মিনিট আগে কোনো ধূমপান করা যাবে না। চা, কফি এই ধরনের একটু উত্তেজক পানীয় পান করা যাবে না। অর্থাৎ সম্পূর্ণ শান্ত অবস্থায় আপনাকে এই রক্তচাপটি মাপতে হবে। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি বসে রক্তচাপ মাপেন, আপনার পা মাটিতে থাকবে এবং হাত একটি টেবিল বা আপনার যে চেয়ারের হাতল তার উপরে থাকবে। সেই অবস্থায় আপনি ব্লাড প্রেশার মাপবেন। হ্যাঁ, যদি কেউ বেশি অসুস্থ হয় তাহলে শোয়া অবস্থাতেও ব্লাড প্রেশার মাপা যায়, তবে সর্বোত্তম হচ্ছে বসা অবস্থায় পা মাটিতে রেখে ব্লাড প্রেশার মাপা। ব্লাড প্রেশার অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আপনি মাপাবেন। অবশ্যই একজন যেন MBBS ডাক্তার হন বা তার ঊর্ধ্বে, তাকে দিয়ে আপনি ব্লাড প্রেশার মাপাবেন। অনেক সময় আছে যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার এখনই ব্লাড প্রেশারটা দেখা দরকার, হয়তো আপনি ডাক্তারের কাছে যেতে পারছি না, তখন আপনি আশেপাশে কোনো ফার্মেসি বা ডিসপেন্সারিতে বা ইভেন এমনকি আপনার পরিবারের কোনো সদস্য যদি এই ব্যাপারে অভিজ্ঞ হন, তাকে দিয়ে আপনি রক্তচাপ মাপতে পারেন। তবে যদি দেখা যায় যে রক্তচাপ বেড়ে গেছে বা কমে গেছে, তাহলে পরবর্তী নিকটতম সময়ে অবশ্যই আপনি একজন MBBS ডিগ্রিধারী ডাক্তার বা তদূর্ধ্ব একজন পাশ করা ডাক্তারকে দিয়ে আবার রক্তচাপটি মাপিয়ে শিওর হবেন, নিশ্চিত হবেন যে আসলেই ওই যে আমি তার ওই সময় হঠাৎ করে ডাক্তার নয় এমন কাউকে দিয়ে মাপিয়েছিলাম, তার সেই মাপটা ঠিক আছে কিনা। আর আমরা উচ্চ রক্তচাপ তখনই বলি যখন দেখবেন যে আমরা বলি দুটো প্রেশার বলি, যে 110/90 বা 120/80, অর্থাৎ রক্তচাপ মাপলেই আমরা দুটো রক্তচাপের কথা বলি। একটি হলো সাধারণভাবে বোঝানোর জন্য, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় সিস্টোলিক ব্লাড প্রেশার, সেটা হচ্ছে উপরের প্রেশারটা, যেটা প্রথমে বলা হয়। আর বাই বলে যে পরের প্রেশারটা বলা হয়, এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, বা আমরা সাধারণভাবে বোঝানোর জন্য বলতে পারি নিচের প্রেশার। এই উপরের বা সিস্টোলিক প্রেশারটি 100 থেকে 140, এটা কিন্তু আমাদের ওঠানামা করে। আমি যদি একটু হাঁটাহাঁটি করি, একটু সিঁড়ি বাই, তাহলে কিন্তু সিঁড়ি বেয়ে উঠি, তাহলে কিন্তু প্রেশারটা আমার 110-এর জায়গায় 140 হয়ে যেতে পারে। এই জন্যই যেহেতু এই রক্তচাপ স্বাভাবিকভাবেই আমাদের কাজের সাথে, আমাদের শরীরের পরিস্থিতির সাথে ওঠানামা করে, এই জন্য 100 থেকে 140 এর মধ্যে সবগুলো রিডিংই নর্মাল। 110ও স্বাভাবিক, 120ও স্বাভাবিক, 130ও স্বাভাবিক, 140ও স্বাভাবিক। তবে অবশ্যই 100 থেকে 140 মধ্যবিন্দুটি হচ্ছে 120, এই জন্য 120কে বলা হয় যে পারফেক্ট। এটি হলো উপরের প্রেশারের বিষয়। নিচের প্রেশারের বিষয়ে 60 থেকে 90 এর মধ্যে যে কোনো প্রেশারই আপনার জন্য স্বাভাবিক। 65ও স্বাভাবিক, 85ও স্বাভাবিক, এর মধ্যে আপনার প্রেশার থাকলেই হলো। তবে যদি এই রেঞ্জের বাইরে চলে যায়, তাহলে উপরের প্রেশার যদি 140-এর বেশি হয় আর নিচের প্রেশার যদি 90-এর বেশি হয়, অর্থাৎ 140/90 এর বেশি হয়, দুটোই বেশি হতে পারে, আবার যে কোনো একটিও বেশি হতে পারে। বেশি হলে এবং এটি যদি পরপর 3 বার রক্তচাপ মাপার পরেও দেখা যায় যে এটা বেশিই থাকছে, তখন আমরা ঘোষণা করি যে আপনি একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। অর্থাৎ একবার হলেই কিন্তু সাথে সাথে ওষুধ আমরা অনেক সময় শুরু করি না। অন্তত 3 বার একটি নির্দিষ্ট গ্যাপ দিয়ে 1 সপ্তাহের মধ্যে 3 বার মাপলাম, তখনও যদি প্রতিবারই আমরা বেশি পাই, তাহলে আমরা তখন বলি যে হ্যাঁ, আপনার উচ্চ রক্তচাপ রোগ বা হাই ব্লাড প্রেশার রোগ হয়েছে। আর আমরা প্রায়ই নিজেকে নিয়ে সন্দিহান হই যে আমি লো ব্লাড প্রেশারে আক্রান্ত কিনা। তাহলে লো ব্লাড প্রেশার মানে হচ্ছে উপরের প্রেশারটি যদি 100-র নিচে হয় আর নিচের প্রেশারটি যদি 60-এর নিচে হয়, অর্থাৎ 90/50, 80/50 এরকম প্রেশার হলে, এবং একই কথা বারবার মাপার পরেও যদি নিচু থাকে,
তখনই আমরা এটাকে লো প্রেশার বলি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ কি। এভাবে আপনি সঠিকভাবে সঠিক ব্যক্তিকে দিয়ে সুন্দরভাবে রক্তচাপ মেপে তারপরে আপনি নির্ণয় করবেন যে এই সংক্রান্ত কোনো জটিলতায় আপনি আক্রান্ত আছেন কিনা, এবং সেই অনুযায়ী আপনার একজন চিকিৎসক ব্যবস্থা নেবেন যে কিভাবে এর সঠিক চিকিৎসা করা সম্ভব। স্যার, এই বিষয়ে আমার আরেকটা প্রশ্ন আছে যে একজন সাধারণ মানুষ দেখলো যে সে এখন উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়নি, তাহলে সে কতটুকু ঘন ঘন আসলে ফলো আপে রক্তচাপটা দেখবে, এটা একটা যেমন কোশ্চেন। স্যার, আরেকটা হচ্ছে যে যাদের অন্যান্য ঝুঁকিগুলো আছে যেমন ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কি উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি কিনা, তারা কি একটু মোর ফ্রিকুয়েন্টলি ফলো আপ করবে কিনা? তাহলে প্রথম একটি হচ্ছে যে যাদের বিভিন্ন ঝুঁকির কথা ইতিমধ্যে আমাদের প্রফেসর রুবিনা ম্যাডাম বলেছেন যে কী কী ঝুঁকিতে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেই ঝুঁকিগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনি রক্তচাপ মাপার ব্যাপারে সতর্ক হবেন, এবং অবশ্যই আপনি ওই যে আমরা যে বলেছি ইতিমধ্যে যে ভালো হয় মাসে একবার, নিদেন পক্ষে 3 মাসে একবার আপনি অবশ্যই আপনার ব্লাড প্রেশারটা মাঝে মাঝে মেপে দেখবেন যে আপনি এই সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে কি না। যদি আপনার কোনো লক্ষণ না থাকে, আর আমরা কিছু লক্ষণের কথা বলেছি, অথবা আপনি যদি কোনো কারণে অসুস্থ বোধ করেন তাহলে তার চেয়ে বেশি আরও তাড়াতাড়ি আপনি প্রেশার মাপবেন যদি আপনার কোনো অসুস্থতা বোধ হয়। আর যদি অন্যান্য ডায়াবেটিস, কিডনি রোগ, অন্যান্য জটিলতা থাকে তখন তো সেই অনুযায়ী ডাক্তার চিকিৎসকের কাছে গেলে তারা তো আপনার প্রেশার মাপবেই। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা বলবো, বিশেষভাবে আবারও বলছি, যারা বয়োজ্যেষ্ঠ 50 তার ঊর্ধ্বে বয়স, তারা প্রতি মাসে একবার এই রক্তচাপ মাপা উচিত। আমরা উচ্চ রক্তচাপের কিভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়ে জানলাম। এখন অধ্যাপক রুবিনা ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো উচ্চ রক্তচাপ আক্রান্ত হয়ে গেলে কী ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে গেলে প্রথম যেটা করতে হবে, আমি যেহেতু আজকে অনুষ্ঠানে অনেক দর্শক উপস্থিত আছেন, আমি সবাইকে বলবো যখন আপনার রোগ নির্ণয় হবে যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত, অবশ্যই সর্বপ্রথম একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তাহলে চিকিৎসক আপনাকে কি কি করবে? চিকিৎসক আপনাকে প্রথম, আমি একটু আগে বলেছি যে কাদের উচ্চচাপ চাপ হওয়ার ঝুঁকি কাদের বেশি, কাজে আমরা সবচেয়ে প্রথম যেটা করি চিকিৎসক হিসাবে যে আপনার রিস্ক অ্যাসেস করি যে আপনার কি কি রিস্ক ফ্যাক্টর আছে, এবং এরপরে আমরা কি দেখি, এরপরে আমরা দেখার চেষ্টা করি যে উচ্চ রক্তচাপের জন্য আপনার কোনো মানে ক্ষতিকর কোনো প্রভাব পড়েছে কিনা কোনো অর্গানে। তারপরে কি করি, একটা চিকিৎসার প্ল্যান নিই কিছু ইনভেস্টিগেশন করে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশান। ম্যানেজমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ড্রাগস। লাইফস্টাইল মডিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট হাইপারটেনশনের জন্য। এটা দেখা যায় যে প্রায় 20 পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার কমায়। কাজে প্রথম পর্যায়ে যে রুগীগুলি যাদের অল্প হাইপারটেনশন থাকে, হাইপারটেনশনের ক্লাসিফিকেশানটা আমরা আজকে বলি নাই, কাদের যদি দেখা যায় যে একদম মাত্র হাইপারটেনশন শুরু হয়েছে, ব্লাড প্রেশার সিস্টোলিকটা 160-এর নিচে, ডায়াস্টোলিকটা 100-র নিচে আছে, তাহলে এইসব রুগীদের জন্য আমরা সাধারণত লাইফস্টাইল মডিফিকেশান দিই। যে লাইফস্টাইল মডিফিকেশানটা একদম রিস্কের সাথে রিলেটেড। আমি একদম শুরুতে বলেছিলাম যে 1 নাম্বার কী করতে হবে, তাহলে যে লবণ খাওয়া বাদ দিতে হবে, অতিরিক্ত লবণ। আমরা এক কথায় বলি যে আলগা লবণ আপনি খাবেন না। লবণযুক্ত যে খাবারগুলি, যেমন চিপস পাওয়া যায়, চিপস আছে, আচার আছে, চিজ আছে, কাজে অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। 2 নাম্বার হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান এবং হচ্ছে মানে নন স্মোক টোবাকো, মানে চিউয়েবল টোবাকো। চিউয়েবল টোবাকো মানে হচ্ছে জর্দা আছে, খৈনি আছে, গুল আছে, কাজে এইগুলি সব বন্ধ করতে হবে, তামাক এবং তামাক জাতীয় পণ্য। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি, আমরা হাইপারটেনশনের জন্য বলি যে প্রতিদিন 20 মিনিট করে সপ্তাহে 5 দিন যদি হাঁটে, এটা আমরা বলি হাইপারটেনশনের জন্য গুড এনাফ। আপনি হাঁটবেন কিভাবে, আপনি নর্মাল যে স্পিডে হাঁটেন তার চেয়ে একটু জোরে হাঁটবেন, ব্রিস্ক ওয়াকিং 20 মিনিট অ্যাট এ স্ট্রেস। 4 নাম্বার কি, আপনি যদি ওজন কমাতে হবে, যাদের ওজন বেশি ওজন কমাতে হবে, এটা একদম ম্যান্ডেটরি, ওজন কমাতে হবে। 5 নাম্বার হচ্ছে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। হাইপারটেনশনের জন্য আমরা বলি হচ্ছে রিচ ফুড, মানে তৈলাক্ত খাবার বন্ধ করতে হবে, সবজি এবং ফল এই দুইটার পরিমাণ বাড়াতে হবে। কাজে শাকসবজি ফলমূল বেশি করে খাবেন, তৈলাক্ত খাবার পরিহার করবেন, আর হচ্ছে ভাতের পরিমাণটা যদি কমানো যায়, ওয়েট রিডাকশানের প্রশ্ন থাকে। এবং যেসব ওষুধ ব্লাড প্রেশার বাড়াতে পারে, যেমন সেই ওষুধগুলি ডাক্তারের পরামর্শ মতো ওষুধের ডোজ
অ্যাডজাস্ট করতে হবে। আর এর সাথে যেগুলি দেখতে হবে যে আপনার কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, কিডনিতে সমস্যা আছে কিনা, হার্টের রক্তনালীতে কোনো সমস্যা হয়ে গেছে কিনা, হার্টে কোনো সমস্যা হয়ে গেছে কিনা। আর রক্তে চর্বির পরিমাণ যেহেতু বেশি থাকে এদের, কাজে এই রুগীগুলিকে আমরা যখন চিকিৎসা দিব সাথে চর্বি কমানোর একটা ওষুধ দিতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আর এর সাথে যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশনের সাথে কাউকে যদি প্রয়োজন মনে করি, ওষুধ দেওয়ার প্রয়োজন আছে, তখন ওষুধ দিতে হবে। এটা যে ডাক্তার সাহেবকে আপনি দেখাবেন উনি অ্যাকর্ডিংলি আপনার ওষুধটাকে অ্যাডজাস্ট করে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখবে। আমি এই প্রসঙ্গে একটা কথা আজকে উপস্থিত যারা আছেন সবাইকে একটু বিনীতভাবে অনুরোধ করছি একটা জিনিস বলার জন্য, সেটা হচ্ছে আপনাকে হাইপারটেনশনের জন্য যখন ওষুধ দেওয়া হবে আপনি দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের থেকে কখনো ওষুধ বন্ধ করবেন না। মনে করেন আপনি কোথাও যে ব্লাড প্রেশার মাপলেন, ব্লাড প্রেশার দেখলেন নর্মাল, আপনাকে হয়তো বা সে বলে দিল ওষুধের দোকানের কেউ যে আপনার তো প্রেশার নর্মাল, আপনি ওষুধটা বন্ধ করে দেন। আপনি এটা কখনো করবেন না, কারণ আমরা হচ্ছে ওষুধ দিই যেন প্রেশারটা নর্মাল থাকে। কাজে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো প্রেশারের ওষুধ নিজে নিজে খাবেন না, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ কখনো বন্ধ করবেন না। ম্যাডাম, এটা কিন্তু আমরা অনেক পেয়ে থাকি যে অনেকেই জিজ্ঞেস করে যে একবার মেডিসিন শুরু করলে কি আমরা বন্ধ করতে পারবো কিনা যখন নর্মাল হয়ে যাবে, বা অনেকে দেখা যায় যে ওকেশনালিও খাচ্ছে, যখন শুধু বাড়ছে তখন খাচ্ছে। তাহলে আচ্ছা, এটা আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটি একটু আনসার করতে চাই। প্রথম কথা হচ্ছে একদম সত্যি কথা, অনেকে দেখা যায় একটু ব্লাড প্রেশার বাড়লো তখন ওষুধ খেলে। এটার জন্য প্রথম আমি বলতে চাই যে হাইপারটেনশন এটা একটা লাইফ লং ডিজিজ। বেশিরভাগই হাইপারটেনশন কখনো ভালো হয় না, একটা দুইটা সিচুয়েশন ছাড়া, যেমন এক্লামশিয়া, কারো যদি প্রেগনেন্সি পিরিয়ডে হাইপারটেনশন হয় পরবর্তী সময় দেখা যায় এটা নর্মাল হয়ে যায়। কারো যদি NSAID ব্যথার ওষুধ খাওয়ার জন্য ব্লাড প্রেশার রেইজ করে, এটা দেখা যায় ভালো হয়ে যায়। কিন্তু যেগুলি হাইপারটেনশন আমরা যাকে এসেনশিয়াল হাইপারটেনশন বলছি, এই হাইপারটেনশনটা ভালো হয় না, এটা লাইফ লং ডিজিজ। কাজে আপনার এটা লাইফ লং আপনার ব্যবস্থা নিতে হবে এটা কন্ট্রোল করার জন্য। সেটা লাইফস্টাইল মডিফিকেশনও হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন উইথ ড্রাগ হতে পারে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রেশারের কন্ট্রোল করার জন্য আমরা ওষুধটা দিচ্ছি। আপনি ওষুধটা বন্ধ হবে কিনা এটা সম্পূর্ণভাবে চিকিৎসকের উপর নির্ভর করবে। কাজে সাধারণ জনগণের প্রতি আমাদের বক্তব্য হচ্ছে আপনি দয়া করে হাইপারটেনশনের ওষুধ যখন তখন নিজের ইচ্ছা মতো খাবেন না, এবং যখন তখন নিজের ইচ্ছা মতো বন্ধ করবেন না। ম্যাডাম, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে গেলে তো চিকিৎসা নিতে হবে, জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু উচ্চ রক্তচাপ থেকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানটা যেহেতু মানুষের সচেতনতামূলক প্রোগ্রাম আমি বলবো, কাজে আমি এই প্রশ্নটাকে আরেকবারও উত্তর দিতে চাই যে আমরা যদি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে চাই সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে সুস্থ জীবনযাপন। সুস্থ জীবনযাপন মানে আমি যে কটা কথা বলেছি যে যেগুলি রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশন, তাহলে সেগুলি যদি আমরা সবসময় মেনটেন করি তাহলে উচ্চ রক্তচাপ হওয়া থেকে কিছুটা প্রতিরোধ করা যাবে। তাহলে সেগুলি কি আমি আরেকবার একটু বলতে চাই। একটা হচ্ছে আমরা ওজনকে নিয়ন্ত্রণে রাখবো, 2 নাম্বার হচ্ছে ধূমপান করব না, তামাকযুক্ত কোনো তামাক গ্রহণ করব না, 3 নাম্বার হচ্ছে ফল এবং শাকসবজি বেশি করে খাবো, 5 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আমাদের সিডেন্টারি লাইফস্টাইলে রাখা যাবে না, প্রতিদিন পরিশ্রম করতে হবে, এবং যদি পরিশ্রম করার সুযোগ খুব কম থাকে অবশ্যই হাঁটতে হবে। এবং এর সাথে যেসব ওষুধ উচ্চ রক্তচাপ বাড়ায় সেই সব ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা যদি একদম সবসময় না খাই এবং শরীরের চর্বি যদি নিয়ন্ত্রণে রাখি, রক্তের চর্বি যদি নিয়ন্ত্রণে রাখি, তাহলে আশা করা যায় যে কিছু প্রতিরোধ করা যাবে হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ হলে চিকিৎসার মাধ্যমে সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু যদি কখনো কখনো এমন হয় যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাঝখানে অনেক বেশি প্রেশার বেড়ে গেল, সে সময় সেই ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে রুগীটা প্রাথমিক ধাক্কাটা সামলাবে, এই কোশ্চেনটি করতে চাচ্ছি অধ্যাপক সৈয়দ গোলাম মুগনি মওলা স্যার আপনার কাছে। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি, আপনি নিয়মিত ঔষধ খাচ্ছেন, তারপরও কেন হঠাৎ করে রক্তচাপ, যেটা আমাকে প্রশ্ন করলো ডক্টর চৈতি, যে কেন হঠাৎ করে প্রেশারটা বেড়ে যাবে, তাহলে এর লক্ষণগুলো দেখা যায় যে যদি কোনো কারণে হঠাৎ কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনি যদি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন, কোনো কারণে আপনি যদি খুব উৎকণ্ঠিত হয়ে যান, তখন সাধারণত দেখা যায় যে রক্তচাপটি হঠাৎ খুব বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো রোগের কারণে হঠাৎ যদি আপনার কোনো রকমের ভিতরের কোনো রোগের প্রাদুর্ভাব হয়, যেমন আপনার যদি হার্টের বা মস্তিষ্কে কোনো রকম, যেমন আপনার যদি হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বা আপনার হার্টের কোনো
রোগ হঠাৎ দেখা যায়, সেই কারণেও হঠাৎ উচ্চ রক্তচাপটি বেড়ে যেতে পারে। আর যেটি কমন, যদি আপনি ঔষধ নিয়মিত না খান বা আপনার জীবন পদ্ধতি যদি ঠিকমতো, যেগুলো একটু আগে আলোচনা করা হয়েছে, সেগুলো যদি আপনি ঠিকমতো না মানেন, তাহলে আপনার রক্তচাপ বেড়ে যাবে। তাহলে এই কাজগুলো যেন আমরা না করি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে হঠাৎ করে আপনার শরীর খারাপ লাগছে, আপনি বাসায় দেখলেন যে আপনার রক্তচাপ অনেক বেড়ে গেছে, তখন যে প্রশ্নটি আমি কি করব, প্রথম কথাই হচ্ছে যে আপনি বসে পড়ুন বা শুয়ে পড়ুন, বিশ্রামে চলে যান, এক। দুই হচ্ছে, যদি আপনার ঔষধ না খাওয়া হয়ে থাকে, কোনো কারণে বাদ গিয়ে থাকে, তাহলে আপনার যে নিয়মিত যে ওষুধটি আপনি খান, সেই ওষুধটি আপনি খেয়ে নিন এবং খুব দ্রুততার সাথে অবশ্যই একজন ডাক্তারের, একজন চিকিৎসকের পরামর্শ নিন। আমরা কিন্তু আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে, খুব যেটা কমন, সেটা হচ্ছে তেঁতুলের শরবত। আমরা মনে করি যে রক্তচাপ বাড়লেই তেঁতুলের শরবত খেলে মনে হয় রক্তচাপ কমে যায়। এর কারণ কি, কেন এটি সমাজে প্রচলিত আমরা জানি না, কিন্তু এর কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই যে তেঁতুলের শরবত বা অন্য কোনো শরবত বা অন্য কিছু কোনো গাছগাছালির বা এই ধরনের হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক কোনো কিছু খেলে আপনার রক্তচাপটি কমে যাবে। এরকম কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় যে ডাক্তারের সাথে পরামর্শ না নিয়ে, মূল উচ্চ রক্তচাপের ঔষধ না খেয়ে দেখা যায় যে রোগী সবাই ওই তেঁতুলের শরবত বানাতে এবং তেঁতুল খেতে অস্থির, এর মধ্যে কিন্তু রোগী খারাপ হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলোকে আপনার পরিহার করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতাল, যদি উনি বেশি অসুস্থ হন, নিকটস্থ হাসপাতালে অথবা চিকিৎসককে বাসায় এনে আপনি সঠিক চিকিৎসা নেবেন। স্যার, আরেকটা প্রশ্ন আমার আছে যে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের মৃত্যুর দুইটি প্রধান কারণ হচ্ছে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা সাধারণ মানুষের ভাষায় বলা হয় যে হার্ট অ্যাটাক। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটির সাথে কি উচ্চ রক্তচাপের বা এর নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে? অবশ্যই এর সাথে উচ্চ রক্তচাপের সরাসরি সম্পর্ক। অর্থাৎ স্ট্রোক বা আমরা যেটাকে বলি যে হঠাৎ মস্তিষ্কের কোনো একটি অংশের রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া, অথবা কোনো একটি অংশের রক্তক্ষরণ হওয়ার মাধ্যমে সেই অংশের কাজ বন্ধ হয়ে গিয়ে দেখা যাবে সাধারণত একদিকে, শুধু ডান দিকে বা শুধু বাম দিকে হাত বা পা অবশ হয়ে যায়, আর হঠাৎ করে রুগী বলে যে আমি হাত পা নাড়াতে পারছি না। তো এটার সাথে উচ্চ রক্তচাপের সরাসরি সম্পর্ক আছে এবং উচ্চ রক্তচাপ অন্যতম কারণ এই স্ট্রোকের। একই সাথে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারেন যে হার্টের সাথে, হৃৎপিণ্ডের সাথে উচ্চ রক্তচাপের সরাসরি সম্পর্ক। সুতরাং যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ আছে, তারা অবশ্যই হার্ট অ্যাটাক বা এই যে হৃৎপিণ্ডের প্রদাহ এর পাশে এবং স্ট্রোক, এটার জন্য তাদের ঝুঁকি অনেক বেড়ে যায়। এর সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে ঝুঁকি আরও 6 গুণ বেড়ে যায়। সুতরাং এই যে আমার রক্তচাপ, অনেকে বলে যে স্যার আমার ব্লাড প্রেশার 160/100 থাকে, আমার কিছু খারাপ লাগে না, আমি ওষুধ খাবো কেন, আমি তো ভালোই আছি, আমি তো ঘুরছি ফিরছি, সব কাজ করছি, প্রেশার মাপলে বলে যে 160/100, কিন্তু আমি কোনো ঔষধ খাই না, কারণ আমার তো খারাপ লাগছে না। এই জন্যে আমি ওষুধ খাবো, কারণ ওই যে আমার হঠাৎ করে আমার 1 মিনিটের মধ্যে স্ট্রোক হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে, আমার সম্পূর্ণ পরিবার একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি আমি এই রক্তচাপকে নিয়ন্ত্রণ না করি। এই জন্যই আমার খারাপ লাগুক বা নাই লাগুক, অবশ্যই রক্তচাপ বেশি থাকলে আপনাকে নিয়মিত ওষুধ এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন এই মারাত্মক স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই ধরনের কারণে আপনার যেন মৃত্যু ঝুঁকিতে আপনি যেন না পড়েন। আশা করি এই ব্যাপারটা আপনারা খেয়াল রেখে অবশ্যই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবেন। ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, উচ্চ রক্তচাপ নির্ণয়ে কিন্তু পরিমাপের কোনো বিকল্প নেই, তাহলে সাধারণ মানুষকে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি যে যেন রক্তচাপটা তারা পরিমাপ করে? ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা অনেকগুলি ব্যবস্থা আমরা নিতে পারি। প্রথমে আমি একটু বলতে চাচ্ছি যে আজকের যে অনুষ্ঠান, এটা কিন্তু সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একদম চমৎকার একটা অনুষ্ঠান। এছাড়া সব কিছুই মেডিকেল ইনফরমেশন দেওয়ার জন্য যেগুলি পদ্ধতি আছে, যেমন সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো মাধ্যমে, গণমাধ্যম দিয়ে মাধ্যমে জানানো, যেমন টেলিভিশনের মাধ্যমে আমরা জানাতে পারি, রেডিওর মাধ্যমে আমরা জানাতে পারি। এখন অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক মানুষের অ্যাক্সেস আছে, তাদেরকে আমরা জানাতে পারি।
এছাড়া আরও কিছু অপ্রচলিত কিছু ব্যবস্থা আছে, যেমন হচ্ছে আমাদের যে হসপিটালগুলি আছে, হসপিটালে অনেক রুগী আসে, আমরা এইসব হসপিটালের রুগীদেরকে যদি আমরা পোস্টার দিতে পারি, আমরা রুগীদের হেলথ এডুকেশন যখন দিই আমরা তখন এটা জানাতে পারি। এছাড়া কিছু আছে উঠান বৈঠক বলে, যে উঠান বৈঠকের মাধ্যমে আমরা মানুষকে এই তথ্য দিতে পারি। আমরা মসজিদগুলিকে আমরা ব্যবহার করতে পারি, মসজিদের ইমাম সাহেবরা যখন নামাজের শেষে বিভিন্ন বিষয়ে উপদেশ দেন সেই সময় আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনার নিজের রক্তচাপ মাপেন, যারা রক্তচাপ এখনও মাপেন নাই। বাংলাদেশে হেলথ সেক্টরে আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে খুদে ডাক্তার। আমাদের হেলথ সেক্টরে খুদে ডাক্তার নামে একটা কনসেপ্ট আছে, যারা স্কুলের বাচ্চাদেরকে একটা গ্রুপ করে খুদে ডাক্তার করে, আমরা তাদেরকে কনভিন্স করে তারা পরিবারের কাছে এই তথ্য দিতে পারে, তারা যেখানে যেখানে যায় এখানে এই তথ্য দিতে পারে। কাজে বিভিন্নভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। সবচেয়ে এইগুলি প্রসেসের সাথে সাথে কিছু গান তৈরি করতে পারি আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। গানের মাধ্যমে, গানগুলি যদি বিভিন্ন মাধ্যমে আমরা প্রচার করি তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে যে আপনার রক্তচাপটা নিয়মিত মাপা দরকার। আমাদের দেশে অনেক বড় বড় মেডিকেল ইনস্টিটিউট রয়েছে, এছাড়াও প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু হেলথ কমপ্লেক্সগুলো রয়েছে। ম্যাডামের কাছে কোশ্চেন থাকবে যে সাধারণ মানুষকে উচ্চ রক্তচাপ পরিমাপ এবং নিয়ন্ত্রণে উৎসাহিত করতে এই মেডিকেল ইনস্টিটিউটগুলো বা হেলথ কমপ্লেক্সগুলো কিভাবে ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই কারণে যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে একটু জানাতে চাই যে আমাদের সরকার এই অসুখগুলিকে আমরা বলি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে যেই ডিজিজগুলি একজনের থেকে আরেকজনের ছড়ায় না, সংক্ষেপে আমরা যদি বলি তাহলে আমরা বলি এনসিডি। তাহলে আমাদের অনেক হেলথ কমপ্লেক্সে একটা এনসিডি কর্নার আছে, যেই কর্নারের মাধ্যমে আপনি আপনার রক্তচাপ মাপাতে পারবেন, আপনার ব্লাড সুগার মাপাতে পারবেন, মানে ডায়াবেটিস আছে কিনা, আপনি আপনার ওজন করতে পারবেন, এবং আপনাকে আমরা বলে দিতে পারবো ওখানে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যে আপনার এই নন কমিউনিকেবল ডিজিজের কী অবস্থা, এবং এখান থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়, ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়। কাজে আমি সবাইকে অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, স্বাস্থ্য কমপ্লেক্সে যে এই সুবিধাটা নিতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের অন্যান্য যে হেলথ সেটআপ আছে সবগুলির মাধ্যমে আমরা পপুলেশনকে উদ্বুদ্ধ করতে পারবো স্বাস্থ্য শিক্ষা দেওয়ার মাধ্যমে। আমাদের প্রতি হাসপাতালে স্বাস্থ্য শিক্ষার একটা ব্যবস্থা আছে। এছাড়া পোস্টার ছাপিয়ে আমরা দিতে পারি, বড় বড় পোস্টার করে আমরা দিতে পারি আপনার রক্তচাপ মাপান। এছাড়া আমাদের চিকিৎসকরা সব জায়গায় আছে রক্তচাপ মাপার জন্য। কাজে পপুলেশন আপনারা যখনই যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, আপনার রক্তচাপ যদি মাপান তাহলে আপনি আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা এটা জানা যাবে, এবং আপনি সেইভাবে আমাদের এনসিডি কর্নার অথবা অন্য যে কোনো চিকিৎসকের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারবেন। এই প্রসঙ্গে আমি আরেকটু বলে রাখি, ইভেন আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলি আছে একদম মানুষের দোরগোড়ায়, এই কমিউনিটি ক্লিনিকে গেলেও আপনি আপনার রক্তচাপ মাপিয়ে আপনি জানতে পারবেন যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত কিনা। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একদম সর্বশেষ প্রশ্নটি থাকবে সৈয়দ গোলাম মুগনি মাওলা স্যারের কাছে, যেহেতু 17 মে আমাদের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মে মাসে রক্তচাপ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের জন্য স্যারের আর কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আসলে 17 মের পাশাপাশি আসলে মেকে বলা হয় যে মান্থ ফর মেজারমেন্ট, অর্থাৎ সারা বিশ্বেই সারা মাস জুড়েই মে মাসে এই উচ্চ রক্তচাপ সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এই যে আমরা যেটা করছি আজকে আলোচনার মাধ্যমে আপনাদের সবাইকে উদ্বুদ্ধ করছি, উচ্চ রক্তচাপ সম্পর্কে জানাচ্ছি, এর ঝুঁকিগুলো জানাচ্ছি, উচ্চ রক্তচাপ ঠিকমতো আপনি নিয়ন্ত্রণ না করলে কি হবে সেই বিষয়ে আপনাকে উদ্বুদ্ধ করছি। এই কাজটি কিন্তু সারা বিশ্বেই হচ্ছে, আমরাও তার সাথে শরিক হতে পেরে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত আজকে। তো সুতরাং আজকের এই মাসের বা এইবারের উচ্চ রক্তচাপ দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে সঠিকভাবে আপনার উচ্চ রক্তচাপ বা আপনার রক্তচাপকে মাপুন, উচ্চ রক্তচাপকে নির্ণয় করুন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি, আশা করি আপনারা সেটাই পরামর্শ মাপবেন। যারা অনেক দিন ধরে রক্তচাপটি মাপেন না, আজকে এই অনুষ্ঠানটি দেখে আজকেই একবার রক্তচাপটি মাপবেন, দেখবেন কী অবস্থায় আছে। তারপরে হচ্ছে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন। তাহলে যদি আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হন তাহলে আমরা যে কথাগুলো বলেছি সঠিক জীবন পদ্ধতি মেনে সঠিক ঔষধ ঠিকমতো সেবন করে সর্বোপরি একজন চিকিৎসকের পরামর্শে সবসময় তার সাথে সম্পৃক্ত থেকে 2 মাসে 3 মাসে না হয় বছরে 2 বার 6 মাসে একবার
আপনার যে উচ্চ রক্তচাপের যিনি চিকিৎসক তার সাথে দেখা করুন, তার সাথে একটু জানান যে আপনি কেমন আছেন। এইভাবে আপনার উচ্চ রক্তচাপকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন। আর এই সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দীর্ঘজীবী হতে পারি। তাহলে ওই যে ঝুঁকিগুলো, যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই হঠাৎ জীবনকে নিভিয়ে দেওয়া যে ঘটনাগুলো, সেগুলো যেন আমাদের জীবনে না হয়। আমরা হরহামেশাই দেখছি যে আমার পাশের বন্ধু, আত্মীয় এই সব রোগে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুতে কবলিত হচ্ছেন। তারপরেও আমরা কেন যেন নিজেরা সচেতন হই না বা হতে পারি না। তা আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা সঠিক রক্তচাপ মাপা, উচ্চ রক্তচাপকে নির্ণয় করা এবং তা নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আপনারা সবাই দীর্ঘজীবী যেন হতে পারি, এই বাংলাদেশকে যেন একটি উন্নত বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারি। আমরা আমাদের আয়োজনের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ব্যস্ততম সময়ে এসে আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং তাদেরকে সচেতন করার জন্য। ধন্যবাদ ডক্টর চৈতি আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ দর্শকবৃন্দকে, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই আলোচনাটি শুনেছেন। আশা করি এর মাধ্যমে উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা সবাই সচেতন হব এবং সঠিক পদ্ধতির মাধ্যমে একে নিয়ন্ত্রণ করব। আমরা আজকে আমাদের আয়োজনটি শেষ করব। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ দর্শকদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উচ্চ রক্তচাপ কী, তার কারণ, ঝুঁকিসমূহ, এর প্রতিকার সম্পর্কে আমরা জানতে পেরেছি। সবার সুস্থতা কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি।